আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম বিষাক্ত গল্পের ২ নং পর্বের প্রথম খণ্ড নিয়ে। দেখতে থাকুন। আজ সকাল থেকে নিধির মনটা হঠাৎ করেই খুব ভালো হতে শুরু করেছে। সে আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে সে যতই নিজেকে ভয়ে লজ্জায় গুটিয়ে রাখবে, এই সমাজ তাকে আরও ছোট করতে থাকবে। একসময় একটা কীটের মতো ছুঁড়ে ফেলে দিবে নর্দমায়। তাই নিজেকেই নিজের শক্তির আধার হয়ে উঠতে হবে। সে কেন নিজের জায়গা ছেড়ে দিবে? ওই স্কুলে অন্যদের যেমন অধিকার, ওর নিজেরও তেমন অধিকার। যে ওর পাশে বসতে চাইবে না, সে নিজে উঠে অন্য বেঞ্চে চলে যাবে। ও কেন তাদের জন্য নিজের জায়গা ছেড়ে দিবে? আর গতকালের দেলোয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকে ও যেন নতুন এক উদাম ফিরে পেয়েছে। অনেকদিন পর 2 বেনি করে চুল বেঁধেছে, চোখের নিচে হালকা একটু কাজল দিয়েছিল, কি মনে করে যেন মুছে ফেললো সে। তোর আজকে থেকে বাইরে বের হওয়া নিষেধ। কিছুদিনের মধ্যেই তোকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। ওখানে তুই তোর বড় পুকুর বাড়িতে থাকবি। তারপর ওখান থেকে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অবশ্য ভালো ছেলে আর আসবে কিভাবে? যে খুদ বানিয়েছিস নিজের। ভালো ছেলে তো দূরে থাক, বিয়ের জন্য কাউকে রাজি করানো যায় কিনা সেটাই দেখার বিষয়। বাড়ি থেকে বের হওয়ার মুখে বাবার এমন কথা শুনে থমকে যায় নিধি। তাকে নিয়ে তার বাবার এত পরিকল্পনা করা হয়ে গেছে, আর সে তার কিছুই জানে না। এসব কি বলছো বাবা? কখন এসব প্ল্যান করলে তুমি? আমার কাছ থেকে একবারও শুনে নেওয়ার প্রয়োজন মনে করোনি তুমি যে আমি রাজি কিনা? চোখ লাল করে সারোয়ার তাকাই মেয়ের দিকে। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। নির্লজ্জ মেয়ে, এত কাহিনী করার পরেও আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আবার তোর কাছ থেকে আমার অনুমতি নিতে হবে কি করব না করব। নিধি বরাবরই খুব শান্ত ধাঁচের মেয়ে, কারো মুখের ওপর কথা বলা তার স্বভাবে নেই। কিন্তু মাত্র কিছুদিন আগে তার জীবনে যে ঘটনা ঘটে গেছে, সে বুঝতে পেরেছে এই সমাজে টিকে থাকতে হলে তাকে আর চুপ করে থাকা যাবে না। নিজের লড়াই তাকে নিজেকেই লড়তে হবে। বাবা, আমার সাথে যেটা হয়েছে তার জন্য কোনোভাবেই আমি দায়ী নই। আমাকে লুকিয়ে পালাতে হবে না। যারা অন্যায়টা করেছে তাদের দিব্যি বুক ফুলিয়ে যদি সমাজে চলতে পারে, আমি কেন সারা জীবন খুঁত নিয়ে বাঁচব? ওদেরকে উপযুক্ত শাস্তি আমি দিব। তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। তোমাদের পাশে পেলে ভালো, না হলে আমার একার লড়াই আমি একাই লড়ে যাব। সারোয়ার হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকালো। যেই মেয়ে 7 চড় মারলেও মুখ থেকে কোনো কথা বের হয় না, সেই মেয়ে আজ তার মুখের ওপর এত বড় কথা বলে ফেললো। কি শাস্তি দিবি তুই ওদের? তুই জানিস ওদের বাবারা কত প্রভাবশালী এই শহরে? চাইলে 10 মিনিটের মধ্যে আমাদের এই শহর থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কোন থানায় যাবি তুই ওদের নামে কেস দিতে? কে শুনবে তোর কথা? উল্টে তোকে এমন এমন প্রশ্নের মুখে পড়তে হবে যে তখন তোর মনে হবে এর থেকে মরে যাওয়াই ভালো ছিল। আর তোর বাবার কি আছে? সামান্য ছোট্ট একটা মুদির দোকান। আমার মতো সারোয়ারকে ওরা এক তুড়িতে উড়িয়ে দিতে পারে। তুই কত দূর যেতে পারবি? চেষ্টা তো করতে হবে বাবা। কিছু না করে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? রাতের অন্ধকারে পালিয়ে যাব ঢাকায়? ওরা তো আরও সাহস পেয়ে যাবে। আজ আমার সাথে হয়েছে, কাল অন্য একটা মেয়ের সাথে হবে। ওদের শাস্তি না দিলে এসব চলতেই থাকবে বাবা। সারোয়ার হঠাৎ নরম হয়ে যায়। মেয়ের মাথায় হাত দিয়ে ডুকরে কেঁদে দেয় সে। নিধিও বাবার চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারে না। মারে, তুই হয়তো ভাবছিস তোর বাবা তোকে ভালোবাসে না। সেদিন তোকে ওই অবস্থায় দেখার পর যে আমার কলিজাটা ফুটো হয়ে গিয়েছিল, তোকে আমি কিভাবে বোঝাবো? আমার যদি ক্ষমতা থাকতো ওই জানোয়ারগুলোকে ওদিনই জ্যান্ত পুঁতে ফেলতাম। তুই কি মনে করেছিস তুই ওদের নামে বলিসনি বলে আমি জানতে পারিনি ওরা কারা? মজিদ মিস্ত্রির ছেলে দেলোয়ারও যে ওদের দলের একজন, তাও আমি কাল জানতে পেরেছি। কিন্তু আমার হাত পা যে বাঁধা। আমাকে এই বাড়িতে 3টা মেয়ে নিয়ে থাকতে হয়, তোর মা, ছোট ফুপু আর তুই। আমার কিছুই করার ক্ষমতা নেই রে মা। এই সামান্য কাজটুকু আমি করতে পারি। তোকে তোর বড় ফুপুর বাড়ি পৌঁছে দিতে পারি, তারপরের ব্যবস্থা উনিই নেবেন। নিধি বাবার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পেও না বাবা, ওদের শাস্তি আমিই দিব। তুমি আমাকে বাধা দিও না। আর কেন বিয়ে নিয়ে ভয় পাচ্ছ? কেউ যদি আমার এই ঘটনা শুনে আমাকে বিয়ে করতে রাজি না হয়, যেখানে আমার কোনো দোষই নেই, তাহলে না হয় আমি বিয়ে না করেই থাকবো। পড়াশোনা শিখবো, বড় চাকরি করব। আমি তোমাদের সাথেই থাকবো বাবা। আমাকে রাখবে না তোমাদের সাথে? সারোয়ারের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে আবার। আজ তো স্কুল থেকে ফেরার পথে তোকে নিয়ে থানায় যাব, দেখি একটা চেষ্টা করে।
নিধির অদ্ভুত একটা প্রশান্তি হয় বাবার কথা শুনে। বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমার এই কথাটা আমার ঘুরে দাঁড়ানোর জন্য অনেক বেশি প্রয়োজন ছিল বাবা। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। সারোয়ার আজ অনেক দিন পর নিধির সে ছোটবেলার মতো ওর হাত ধরে স্কুলে পৌঁছে দিয়ে গেল। মেয়ের হাতটা ধরার পর নিজের মনের মধ্যেও দারুণ একটা সাহস পাচ্ছে সেও দেখতে চায় পানি কত দূর গড়ায়। কিরে নিধি, তোকে না বলেছি তোর পাশে আমরা বসবো না কেউ, আবার আমাদের বেঞ্চে এসে বসেছিস? উঠে পেছনে যা বলছি। আশার কথা শুনে নিধি কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেমন বসেছিল তেমনই বসে থাকে। পেছন থেকে লিজা এগিয়ে এসে বলল, কিরে নিধি, কথা কানে যাচ্ছে না নাকি? আশা কি বললো শুনিসনি? যা পেছনে যা। নিধি এবার শান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা আমার পাশে বসতে চাস না? এটা তো ভালো কথা। তো তার জন্য আমাকে কেন পেছনে যেয়ে বসতে হবে? এখানে আমি আগে এসেছি, আমিই বসবো এখানে। তোদের দরকার হয় তোরা পেছনে যা। শান্ত নিধির এমন কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে যায় ওরা কোনোদিন ধারণাও করতে পারেনি নিধি এভাবে কথা বলতে পারে। আশা চোখ লাল করে বলে, কি বললি তুই? আবার বলতো। কেন, তোর কানে পোকা ঢুকেছে নাকি? একবার বললে শুনতে পাস না? বলে নিধি একাই হেসে উঠল। কেমন নির্লজ্জ মেয়ে দেখেছিস? এত কাহিনী ঘটার পর আবার কিভাবে কথা বলছে। নিধি এবার উঠে দাঁড়ায়। ওরা একটু অপ্রস্তুত হয়ে যায় নিধির চেহারা দেখে। কি বললি তুই আশা? আমি নির্লজ্জ? বেশ, আমি তাই। কিন্তু আমার এই ঘটনার জন্য কে দায়ী? আমি যদি সবাইকে বলে দিই, তবে তখন তোর লজ্জা কোথায় থাকবে বলতে পারিস? আশা খানিকটা দূরে ছিটকে যায় নিধির কথা শুনে। ওর ভয়ার্ত মুখটার দিকে তাকিয়েই একটা স্বস্তির হাসি দেয় নিধি। বাকি সবাই অবাক হয়ে যায় ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। লিজা এগিয়ে এসে আশাকে জিজ্ঞেস করে, কি রে আশা, ও কি বলছে রে? কি সত্যি বলবে ও? আর তাতে তোদেরই বা লজ্জা হবে কেন? আশা আমতা আমতা করে বলে, ছাড় তোর কথা, মাথা খারাপ হয়ে গেছে ওসবের পরে। চল আমরা অন্য কোথাও যেয়ে বসি। এই বলে আশা তড়িঘড়ি করে নিজের ব্যাগটা নিয়ে পেছনে হাঁটতে থাকে। সবাই এখনও অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। শুধু নিধি কোনো কথা না বলে এখনও শান্ত একটা হাসি দিয়ে আশার দিকে তাকিয়ে থাকে। আশা বারবার পেছনে ফিরে নিধির দিকে তাকায়, আশার দৃষ্টিতে ভয়। প্রতিদিনের মতো ঈশিতা আপা ক্লাসে আসে ক্লাস নিতে। এসেই নিধির দিকে একটা বাঁকা দৃষ্টি ফেলে লিজার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার লিজা, পেছনে বসেছো কেন? আসলে সামনে জায়গা পাইনি। এই তো সামনে জায়গা। নিধি, একটা কাজ করো তো, তুমি পেছনে যেয়ে বসো, ওরা সামনে বসুক। নিধি উঠে দাঁড়ায়। আমি এখানে আগে এসেছি আপা, আর আমি তো পুরো বেঞ্চ জুড়ে বসিনি, আরও জায়গা আছে, ওদের বসতে হলে আমার পাশে বসুক। ঈশিতা ভ্রু কুঁচকে বলে, ওরা তোমার পাশে বসতে চায় না, তুমি পেছনেই যাও। নিধি চোখ মুখ শক্ত করে বলে, আমার পাশে বসতে না চাওয়ার সমস্যাটা ওদের, আমার নয়। যদি এখানে বসতেই হয়, কালকে থেকে যেন আমার আগে এসে এখানে বসে। এই বলে নিধি কোনো কথা না বলে নিজের জায়গায় বসে পড়ে। লিজা অসহায় দৃষ্টিতে ঋষিতার দিকে তাকায়। ঋষিতা চোখের ইশারায় ওকে চুপ থাকতে বলে, তোমার ভালোর জন্যই বলছি নিধি, তুমি কিছুদিন বাসায় রেস্ট নিলেই পারো, রোজ স্কুলে না এসে পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যেও। আপনি আমার এতই ভালো চাইলে একটা কাজ করুন আপা, আজ আমি থানায় যাব ওদের নামে কেস করতে। আপনিও চলুন না আমার সাথে, আমার পাশে দাঁড়িয়ে ওদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। মুহূর্তে ঈশিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে বলে, মানে আমি? হ্যাঁ আপনি। কেন, আপনি তো আমার অনেক ভালো চান। মনে রাখবেন, অনেক রকম বিপদ আসতে পারে, মৃত্যু ঝুঁকিও থাকতে পারে। থাকবেন তো আমার পাশে? নিধির মুখে ছোট্ট একটা হাসি। সেই হাসির দিকে তাকিয়ে ঈশিতার বুকে কাঁপন ধরে। কোনো রকমে তোতলাতে তোতলাতে বলে, আচ্ছা পড়া শুরু করা যাক। নিধি হাসিটা মুখে লাগিয়েই বসে পড়ে। আজ সে অনেক মন দিয়ে পড়াশোনা করে, তার চোখে অন্যরকম এক তেজ দেখা গেল। পরের পিরিয়ডে জানা গেল সামাদ স্যারের ভীষণ জ্বর এসেছে, তিনি আজকে ক্লাস নিতে আসতে পারবেন না। স্যারের জ্বর শুনে নিধির খুব দুশ্চিন্তা হয়। গতকালও তো স্যার একদম সুস্থ ছিল, হঠাৎ আবার কি হলো? সে একবার ভাবে ক্লাস শেষে স্যারের খোঁজ নিতে স্যারের বাড়ি যাবে। স্কুল থেকে স্যারের বাড়ি বেশি দূর না, স্যারের আসল বাড়ি ঢাকায়। এখানে তিনি তার মাকে নিয়ে থাকেন, তার পরিবারের আর কাউকে নিয়ে কখনো কিছু জানা যায়নি। স্ত্রী সন্তান আদৌ আছে কি না, থাকলেও তারা কোথায় কেউ জানতে পারেনি। কেউ কেউ তো বলে স্যারের আগে বিয়ে ছিল, ডিভোর্স হয়ে গেছে। আবার কেউ বলে উনি কখনোই বিয়ে করেননি।
কোনোটারই কোনো ভিত্তি নেই। সবসময় মানুষটা একটা রহস্যের চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছেন। নিধি পরক্ষণেই স্যারকে দেখতে স্যারের বাড়ি যাওয়ার চিন্তা বাদ দিল, কারণ রাস্তায় দুজনকে একসাথে দেখে এলাকার লোকেরা যা বলেছে তার বাবাকে স্যারের বাড়ি গেলে না হয় কি না কি বলবে। পিতৃসম স্যারকে জড়িয়ে কিছু বললে নিধির ভীষণ খারাপ লাগে। তবে 2 পিরিয়ড যাওয়ার পরপরই নিধি খেয়াল করলো আশা ক্লাসে নেই। ওর নাকি শরীর খারাপ করেছে ভীষণ, তাই ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। নিধি ব্যাপারটা পাত্তা দিল না। আজ খুব মন দিয়ে পড়া বুঝেছে সে। খুব অবাক হয়ে লক্ষ্য করলো গতকালও যারা ওর দিকে বাঁকা চোখে তাকিয়েছে, ওকে ঠেস দিয়ে কথা বলেছে, আজ তারা ওকে খুব একটা ঘাটাচ্ছে না। নিজের মধ্যে অফুরান একটা আত্মবিশ্বাস জেগে ওঠে তার। হ্যাঁ, তাকে এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে এভাবেই শক্ত হতে হবে। দাদি সবসময় একটা কথা বলতেন, শক্তের ভক্ত নরমের জম। নিধি কথাটার মানে এখন খুব ভালো করে বুঝতে পারছে। স্কুল ছুটির পর নিধি বেশ কিছুক্ষণ তার বাবার জন্য স্কুল গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে, কারণ আজ তারা বাবার তাকে নিতে আসার কথা। কিন্তু আধা ঘন্টা পার হওয়ার পরেও বাবাকে না দেখে নিধি ঠিক করে সে নিজেই বাড়ি চলে যাবে। বাবা হয়তো ভুলে গেছে বা দোকান ফেলে আসতে পারছে না। নিধি মুখে ভালো করে স্কার্ফ পেঁচিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে আগাতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর একটা জংলা মতো জায়গায় অনেক মানুষের ভিড় দেখে একটু অবাক হয়ে যায় নিধি। এই দুপুরের সময় এখানে আবার এত মানুষের ভিড় কেন? সবাই যেন উৎসুক হয়ে নিচের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। নিধির আবার সব কিছুতে আগ্রহ অনেক বেশি। সে ধীরে ধীরে ভিড়ের মধ্যে ঢুকে গেল, কিন্তু ওখানে যেতে একটা বিশ্রী গন্ধে গা গুলিয়ে উঠল নিধির। সবার নাকে কাপড়। নিধির মনে হলো নির্ঘাত কোনো কুকুর বা বিড়াল মরে পড়ে আছে, কিন্তু সেইটাই ভেবে উৎসুক হয়ে দেখার কি আছে মানুষের। চাপা গুঞ্জনে কান পাতা দেয়। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকাতেই বিকট চিৎকার দিয়ে দূরে ছিটকে যেয়ে পড়ল নিধি। মাঝবয়সী এক লোক বলল, আহা মা, তুমি ছোট মানুষ, তুমি এসব দেখতে গেলে কেন? ভয় পেয়ে গেলে তো? যাও যাও, বাড়ি যাও। এই পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, এক্ষুনি হয়তো চলে আসবে। কিন্তু এইভাবে খুন কে করলো বলো তো? এত নৃশংস ভাবাই যাচ্ছে না। নিধি এখনো থরথর করে কেঁপে যাচ্ছে। বয়স 22-23-এর একটা ছেলে, যাকে খুব বিশ্রীভাবে মেরে ফেলা হয়েছে। হাত পায়ের নখ উঠিয়ে ফেলা হয়েছে, আর সারা শরীর দেখলেই বোঝা যাচ্ছে খুব অত্যাচার করেই মারা হয়েছে। মুখটা নষ্ট করে দেওয়া হয়েছে, খুব ভালো করে চেনা যাচ্ছে না। তবে নিধির মনে হচ্ছে ও এই ছেলেটাকে চেনে, কোথায় যেন দেখেছে। ওর মাথা ঘুরাতে থাকে। আচমকাই ওই জায়গায় হড়হড় করে বমি করে দেয় সে। কি বিভৎস একটা দৃশ্য! ও সহ্য করতে পারে না। ভিড়ের মধ্য থেকে 2জন বোরখা পরা মহিলা এসে নিধিকে আলতো করে চেপে ধরে। তুমি কে গো মা? এখানে কেন এলে? ছোট মানুষ, এসব দেখে ভয় পেয়েছো? যাও, বাড়িতে যাও। রিক্সা নেবে নাকি হেঁটে যেতে পারবে? নিধি এখনো বিস্ফোরিত চোখে ওই মৃতদেহটার দিকে তাকিয়ে আছে। ওর কেন এত চেনা চেনা লাগছে এই ছেলেটাকে? মুখটাও তো ভালো করে বোঝা যাচ্ছে না। কি হলো, পারবে যেতে বাড়ি? কি যে করে না মেয়েরা আজকাল। ছোট মানুষ, এসব দেখার দরকারটা কি ছিল? নিধি কোনো রকম বলে, আমি হেঁটে যেতে পারবো। তাহলে যাও, আর দাঁড়িয়ে থেকো না এখানে। মহিলা 2জন ওকে ছেড়ে দিয়ে আবার চলে যায়। নিধি হাঁটতে হাঁটতে বারবার পেছনে ঘুরে দেখছিল। হঠাৎ এক ঝটকা দিয়ে ওঠে ওর শরীরটা। ও ঠিক দেখছে তো? মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। সেই অবস্থায় ও আবার দৌড়ে গেল লাশটার কাছে। এই মেয়ে, তুমি আবার এসেছো? আজকালকার ছেলে মেয়েগুলো এত আগ্রহ সব কিছুতে অসুস্থ হয়ে পড়ছে। আবার এসেছে, এই যাও যাও। তো এটা ছিল এই 2য় পর্বের প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডটা রাত্রিবেলা আপলোড করা হবে। আর কি বা হলো, নিধির কি এমন মনে পড়লো যে অনেকটা দূরে গিয়ে আবার ফিরে আসলো? কেন চমকে উঠলো নিধি? জানতে হলে 2য় খণ্ডের জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।